নমস্কার সুধী দর্শকবৃন্দ, স্ট্রেট কাট নিউজ রুমে আজকে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় অতিথি বর্ধমানের স্বনামধন্য কবি ও সাহিত্যিক নিখিল চক্রবর্তীকে। পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার সামনে বসে রয়েছে আজকের অতিথি, আমাদের খুবই পরিচিত বর্ধমানের কাছের মানুষ নিখিল চক্রবর্তী। বর্ধমানের বলতে এই অর্থে বলছি আর কি, শিকড়টা বর্ধমানের, কিন্তু তোমার ইদানিং কিছু কাজ যেগুলো বটের মতো আস্তে আস্তে ডানা মেলছে, রাজ্যে ছড়িয়ে পড়ছে। তো আজকে আমরা সাহিত্য বিষয়ে কথা বলবো এবং তোমার কাছ থেকে আমরা কিছু মতামত জানতে চাইবো আর কি, বিশেষ করে বর্তমান প্রেক্ষিতে তোমার লেখালেখির বিষয়ে, তোমার প্রেরণার বিষয়ে। তো প্রথম প্রশ্ন, যে তুমি তো একসঙ্গে দুটো দিক চালিয়েছো, মানে একদিকে রেল চালিয়েছো, একদিকে কলম চালিয়েছো। তো শুরুটা হয়তো করেছিলে ছোট পদ থেকে, কিন্তু যখন শেষ পর্যায়ে গেলে রেলে, তখন একটা বড় দায়িত্ব পালন করেছো, মুখ্য জনসংযোগ আধিকারিকের মতো একটা পদ। তো এরকম পদে থেকে আমার জানতে খুব ইচ্ছা করে যে লেখার দিকটাকেও কিভাবে সমান্তরালভাবে চালিয়ে গেছো। এই প্রশ্নটা আমাকে অনেক জায়গাতে শুনতে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ আমাদের একটা নর্মালি একটা ধারণা থেকে গেছে যে সাহিত্য যারা করবে তারা নর্মালি একাডেমিক লাইনের লোক হবে, এটা আমাদের একটা মাইন্ডসেট। একটা ছোট্ট উদাহরণ দিই। আমি রিসেন্টলি বেনারস গিয়েছিলাম। সেখানে সারনাথে যখন আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো ওখানেতে বেশ কিছু লোক তারা ঘুরে বেড়াচ্ছিলেন, তারা এসেছেন সাউথ ইন্ডিয়া থেকে। যেখানেতে ওই অশোক যে স্তম্ভটা, যে পিলারটার ওপরে ছিল, ওটা তখন ভেঙে গেছে। ওই স্তম্ভটা রাখা হয়েছে মিউজিয়ামে, বাকি পিলারের অংশগুলো একটা কাঁচ দিয়ে ঘিরে একটা জায়গায় রাখা আছে, 3টে পার্টে রাখা আছে। তার গায়ে যে কিছু লেখা আছে ওগুলো অ্যাকচুয়ালি ব্রাহ্মী লিপিতে লেখা। তো যিনি গাইড ছিলেন তিনি বলতে লাগলেন যে এই ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ বলে একজন। তো আমি বললাম ইয়েস। এই ইয়েস কথাটা বলার পরেই সঙ্গে সঙ্গে গাইড আমাদেরকে ঘুরে বললেন যে আমার মনে হচ্ছে আপনি জেমস প্রিন্সেপ সম্বন্ধে কিছু জানেন। আমি যে হ্যাঁ জানি। তো আমি তাকে জেমস প্রিন্সেপ সম্বন্ধে যেটুকু জানি আমি তাকে বললাম। এবং কলকাতার যে জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি কলকাতার নাগরিকরা নিজেরা চাঁদা তুলে করেছিল, এটা কোনো সরকারি উদ্যোগে হয়নি, সেটাও বললাম। তো সঙ্গে সঙ্গে যারা ছিলেন, গাইড যাদের বোঝাচ্ছিলেন, সাউথ ইন্ডিয়া থেকে যারা এসেছিলেন, তাদের মধ্যে একজন আমাকে এই প্রশ্নটাই করলেন যে আপনি কি একাডেমিক লাইনের কেউ? বললাম না। বলে আপনি কোনো কলেজে অধ্যাপক বা কোথাও কিছু যুক্ত ছিলেন? আমি বললাম যে আমি শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম, বহুদিন শিক্ষকতা করেছি, কিন্তু আমি একাডেমিক লাইনের লোক সে অর্থে নই, আমি রেলে চাকরি করতাম। আমি বুঝতে পারলাম যে শুনে তিনি বোধহয় একটু হতাশ হয়েছিলেন। হ্যাঁ, মানে আমাদের সাধারণের ধারণাটা কেমন হয় যে যে লাইনে সে সেই বিষয়টা নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কিছু তার যেন করা একটা অলিখিতভাবে বারণ আর কি। তো আমার মতটা একটু আলাদা। আমি যেটা মনে করি সেটা হচ্ছে জীবন আর জীবিকা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। একদম। তুমি জীবিকাতে কি, সেটার সাথে তোমার জীবনে তুমি কি, এটা কখনোই এক করে দেওয়া উচিত। জীবনের পরিধি আর অনেক বড়, অনেক বেশি। আমি জীবিকাতে আমি রেলওয়ে অফিসার হয়তো ছিলাম, সেটা আমাকে জীবিকার জন্য করতে হয়েছে, কিন্তু জীবনে আমি সবসময়ের জন্যই যে আমি রেলের সাথেই যুক্ত থাকবো বা আমার আলাদা কোনো কিছু থাকবে না তা নয়। আমার প্যাশান যেটা, সেটা হচ্ছে এই সাহিত্য চর্চা। আমি সেই জন্য মানে রেলের কি পদে ছিলাম সেই পরিচয় দেওয়ার থেকে আমি নিজেকে একজন সাহিত্য কর্মী হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসি। হ্যাঁ, আমরাও সেভাবেই তোমাকে পেয়ে আসছি দীর্ঘদিন, বিভিন্ন সাহিত্যের অনুষ্ঠানে, বর্ধমান বইমেলায় বা আরও বিভিন্ন জায়গায়। আচ্ছা, পরের একটা প্রশ্ন, প্রথম লেখালেখি কোন সময় থেকে শুরু তোমার? প্রথম লেখা হচ্ছে আমার স্কুল লাইফে। আমি প্র্যাকটিক্যালি আমার প্রাইমারি স্কুল ছিল বা সেকেন্ডারি স্কুল ছিল বর্ধমানের পাশে জ্যোতরাম বলে একটি জায়গা আছে, সেই জ্যোতরাম বিদ্যাপীঠে আমি প্রাইমারি এবং সেকেন্ডারি করেছি। তো আমি যখন ক্লাস 5 or 6 ঠিক মনে নেই এখন পড়ি, তখন আমি স্কুল ম্যাগাজিনে একটি কবিতা লিখেছিলাম। আমাকে আমার বাংলার মাস্টারমশাই শান্তিবাবু, মনে আছে এখনও, তিনি আমাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, স্টাফ রুমে ডেকে বলেছিলেন যে এই যে কবিতাটা লিখেছিস, সেটা কি তুই নিজে লিখেছিস নাকি কোনো জায়গা থেকে টুকেছিস? আমি সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম যে কেন স্যার, ভালো হয়নি?
তো উনি কোনো কিছু জবাব না দিয়ে বলেছিলেন যে আর লিখিস না। তা আমি হতাশ হয়ে গিয়েছিলাম খুব, যে হওয়াটাই স্বাভাবিক, হ্যাঁ, প্রথম লেখা হ্যাঁ, সম্পর্কে। কবিতা তার আগে লিখতাম, কিন্তু কোনো পত্রিকাতে দেওয়ার মতো সাহস তখনও হয়নি। তো এটা যখন উনি বললেন যে আর লিখিস না, আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে কেন বলছেন, বলে আমি ঠিক আছে স্যার বলে চলে আসছি। স্যার জিজ্ঞাসা করলেন যে জানতে চাইবি না, কেন বারণ করলাম? কেন স্যার বলুন। তো উনি বলেছিলেন তোর এই কবিতাটা খুব ভালো হয়েছে, আর আমি সেই জন্যই তোকে লেখালেখি করতে বারণ করলাম, কারণ যারা সৃষ্টির জগতে থাকে তারা জীবনে কোনো সুখী হয় না। সুতরাং সৃষ্টির জগতে তুই থাকিস না, আমি তোকে সুখী দেখতে চাই। এই কথাটা উনি বলেছিলেন আমাকে। কিন্তু যাই হোক, তোরা আরও বেশি করে উৎসাহ পেয়েছিলাম আমি। তারপরে আর একজনের কথা না বললে নয়, যিনি আমাকে সবসময় উৎসাহ দিতেন, তিনি আজকে আমাদের মধ্যে নেই। তার নাম সমীরণ চৌধুরী। আমি আগে শুধু কবিতাই লিখতাম, আমি গল্প কোনো দিন লিখিনি, মানে তখনকার কথা বলছি। একবার অভিযান সাময়িকীর যে পত্রিকা, অভিযান গোষ্ঠীর যে পত্রিকা অভিযান সাময়িকী, সেই পত্রিকাতে আমি একটি গল্প আমি দিয়েছিলাম। তা আমি ওই গল্পটার নাম এখনো মনে আছে আমার, আকাল বলে গল্পটা, না খুবই ছোট গল্প। সেই গল্পটা আমি এখন পড়েছিলাম। সমীরণদার সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন যে গল্পটা কি একটা কাগজে লিখে নিয়ে এসছিস? আমি না, এখনই বসে লিখে দে। তো আমি সেটা লিখেছিলাম এবং উনি সেটা অভিযান সাময়িকীতে সেটা প্রকাশ করেছিলেন। যে আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম সমীরণদাকে যে সমীরণদা গল্পটা কেমন হয়েছে? বললো তুই তো মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কোনো পরীক্ষা না দিয়ে একবারে গ্র্যাজুয়েশন করেছিস, মানে গল্পটার মান প্রকাশ পেল আর কি কথাটার মধ্যে একদম। তো তারপর থেকে আমি সেই গল্প লেখা, তার আগে আমি গল্প লিখতাম না, কিন্তু তখন থেকে আমি গল্প লেখা শুরু করলাম। আর একজনের কথা না বললে নয়, যিনি মানে খুব হেল্প করেছিলেন আমাকে, তিনি আমাদের অভিযান গোষ্ঠীর যিনি বর্তমান সভাপতি স্বপন ভট্টাচার্য। তার আগে অনেক প্রবন্ধ লিখেছি আমি। উনি প্রথম আমাকে বললেন যে এবারে যে অভিযান সাময়িকীটা করব সেটা হচ্ছে মনীষী স্মরণ সংখ্যা। এখানে যাদের মানে জন্ম শতবর্ষ বা সার্ধ শতবর্ষ চলছে তাদেরকে নিয়ে লেখা হবে। তো আপনি বিনোদিনীকে নিয়ে লিখুন। যথারীতি অন্য সবাই যা বলে আমিও তাই বলেছিলাম, কে নটি বিনোদিনী? উনি বললেন হ্যাঁ। তাহলে আমি তো কিছুই জানি না ওনার সম্বন্ধে। জেনে নিন। উনি তো শুধু বলে দিলেন যে জেনে নিন, কিন্তু আমি তো দায়সারা করে কিছু করতে পারি না। আমি কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে বিনোদিনী সম্বন্ধে যা যা বই পেলাম আমি সব জোগাড় করে নিয়ে এলাম, এবং খুব ছোটো করেই আমি তখন লিখেছিলাম, কিন্তু সেটা অভিযান সাময়িকীর পাতায়, বইতে বোধহয় 7-8 পাতা হয়েছিল। আমার নামটা এখনো মনে আছে, ব্রাত্য বিনোদিনী বলে নামটা দিয়েছিলাম আমি, দেখেছিলাম লেখাটা। হ্যাঁ, কিন্তু ওখানে আমার যেটা আমি জোর দিয়েছিলাম যে লোকে তো জানে নটি বিনোদিনী, অথচ তিনি রঙ্গমঞ্চে ছিলেন তার জীবনের 11 বছর বয়স থেকে 23 বছর বয়স পর্যন্ত, মাত্র 12 বছর। বাকি জীবনটা তিনি সাহিত্য চর্চা করেছেন, কিন্তু সেই দিকটা আড়ালেই থেকে গেছে। আমরা কেউ জানি না, বাঙালি জানি না যে বিনোদিনী একজন সাহিত্যিক। তার নিজস্ব আত্মজীবনী আছে, আত্মকথা। বইটার নাম হচ্ছে আমার কথা। আর একটা পাঠে তিনি লিখেছিলেন আমার অভিনেত্রী জীবন। দুর্ভাগ্যের বিষয়, তিনি এই দুটো বইয়েতেই তার শুধু অভিনয় জগৎটাকে নিয়ে লিখেছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিচ্ছু লেখেননি। আমার কথা বইয়ের দ্বিতীয় খণ্ড বেরোনোর কথা ছিল, যেটা বেরিয়েছিল সেটা প্রথম খণ্ড বলেই বেরিয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে দ্বিতীয় খণ্ড আর বেরোয়নি। তো তারপরে আরও বিনোদিনীকে যখন লিখছি আমি, তখন হঠাৎ করে আমাকে একজন বলেছিলেন আপনি বিনোদিনীকে বাঁচলেন কেন? বিনোদিনী ছাড়া কি আর কোনো নারী নেই? তো আমার কিন্তু তার আগে থেকে মাথার মধ্যে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছিল, সেটা হচ্ছে রাসমণি। কেন রাসমণির আমাদের বাংলার জন্য, আমাদের কলকাতার জন্য তার প্রচুর কীর্তি আছে, যেগুলো আমরা জানি না। হ্যাঁ, প্রচুর কীর্তি আছে, এবং এই প্রসঙ্গে আমি একমত। এবং আমি আরও বলবো, শুধু কীর্তিটা, রাসমণির কীর্তি আমি কলকাতার মধ্যে নয়, আমি বলবো গোটা ভারতের জাগরণের ক্ষেত্রে একটা বড় কৃতিত্ব আছে। এইটা আমি পরে আসছি এই প্রসঙ্গে। তার আগে বলি, লেখালেখির ক্ষেত্রে মানে পরিবারের কাছ থেকে কীরকম সমর্থন পেয়েছো? ওটা বলতে চাইছি আমি। ওটা এই রাসমণি এগুলো নিয়ে বলতে গেলেই বোঝা যাবে। তো আমার তখন মাথায় এলো যে ঠিক আছে, তাহলে রাসমণিটা সবাই যখন বলছে রাসমণি নিয়ে করি। তখন কিন্তু বিনোদিনীকে নিয়ে বই লেখা আমার শেষ হয়নি, পুরো লেখা কমপ্লিট হয়নি। রাসমণিকে নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করবো ভেবেছিলাম, তখন আমার মেয়ে
কলকাতা মেডিকেল কলেজে পড়ে, তাকে বললাম, সে কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে রাসমণিকে নিয়ে অনেক বই আমাকে এনে দিল। আর একটা কথা, তো রাসমণিকে নিয়ে লিখবো অথচ জানবাজারে যাবো না তা তো হয় না, দক্ষিণেশ্বর মন্দিরে যাবো না তা তো হয় না। সেখানে নিয়ে যাওয়ার জন্য আমারই একজন স্টাফ, আমার সহকর্মী, তিনি আমাকে সঙ্গে নিয়ে ওই জানবাজারে প্রথম যান, এবং জানবাজারের মানে আমাদের রানী রাসমণির যিনি সেজ তথা ছোট জামাই মথুর মোহন বিশ্বাস, তার যিনি বর্তমান প্রজন্ম দীপেন হাজরা বলে, অশীতিপর বৃদ্ধ একজন, কিন্তু কি প্রচণ্ড এনার্জি। আমি যখন গিয়ে শুনলেন, আমি যখন তাকে বললাম যে আমি রানীমাকে নিয়ে লিখবো, সেই ঘুরে ঘুরে যেখান থেকে যা উনি পত্রিকা পেয়েছেন, যেখান থেকে যা তথ্য পেয়েছেন, সব খুঁজে খুঁজে বের করে আমাকে দিয়েছেন। মানে এটা রানী রাসমণি থেকে কত নম্বর প্রজন্ম, যদি আমরা? অষ্টম প্রজন্ম এটা। মানে এতগুলো প্রজন্ম পেরিয়ে এসেও তার মধ্যে এতটা আগ্রহ বা ভালোবাসা এখন অষ্টম প্রজন্মটা রয়েছে, এই জন্য বলছি আমি। অ্যাকচুয়ালি যার কথা বললাম দীপেন হাজরা, উনি হচ্ছেন পঞ্চম। তারপরে তার মেয়ে মিলে অষ্টম প্রজন্ম এখন চলছে। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, প্রসঙ্গটা যখন এলোই, মানে এই দিকটা দেখি অনেকেই আড়াল করে যায়। যেন আমরা বলি স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ হচ্ছেন বিবেকানন্দ, মানে সেখান থেকে ভাবধারাটা আর কি ছড়ায়। আমরা যদি তারও গভীরে যাই, বিবেকানন্দও তো দেখতে গেলে রাসমণির হাত ধরেই উঠে আসে। মানে রাসমণির হাত ধরে দক্ষিণেশ্বর মন্দির, সেখান থেকে রামকৃষ্ণদেব থেকে বিবেকানন্দ। একদম ঠিক। মানে গোটা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক প্রাণ কেন্দ্র বলতে গেলে রাসমণি, বা মানে একদম মূল বিন্দু। রাসমণির স্বাধীনতা আন্দোলনের জন্য আর একটা কথা বলি, ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়া যায়, সেটা তো রাসমণি প্রথম থেকেই ছিলেন। কারণ হচ্ছে, যখন রাসমণির প্রজাদের উপরেতে যখন জোর করে গঙ্গার জলকর চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি কি করেছিলেন সেই গল্পটা আমরা সবাই জানি। তিনি কি করেছিলেন, তিনি গঙ্গার একটা অংশকে তিনি লিজ নিয়ে নিয়েছিলেন 15,000 টাকার বিনিময়ে। এবং কিভাবে বলেছিলেন, তিনি ওই তার যে সেজকাম ছোট জামাই যিনি মথু, তাকে বলেছিলেন তুমি যাও, ওদের এখন প্রচুর পয়সার দরকার, যা টাকা নেবে নাও, কিন্তু এই একটা অংশকে তুমি লিজ নিয়ে নাও গঙ্গার। এবার যখনই ওরা লিজ দিল, রাতারাতি উনি আগে থেকে মোটা চেন তৈরি করে রেখেছিলেন। চিন্তা করে দেখ, মানে গঙ্গার এপার থেকে ওপার চেন দিয়ে বেঁধে দেওয়া, যতটুকু পোর্শন লিজ নেওয়া হয়েছে চেন দিয়ে লাগিয়ে দিলেন, কোনো জাহাজ আসতে পারছে না। এটা আজকের দিনের কথা নয়, এটা এত বছর আগেকার কথা। সেই সময় ওই এপারে একটা চেনের মাথা আর একটা ওপারে চেনের মাথা লাগানো, চারটিখানি ব্যাপার নয়। যেটা ভাবছি সেটাকে কাজে পরিণত করে, এর জন্য যে মানসিক দৃঢ়তা, মানে সেটা তার মধ্যে থেকে আমার মনে হয় এই উপমহাদেশে ছড়িয়েছে, বা অন্তত ভারতবর্ষে। এটা আমিও মানি, কেন রাসমণি তিনি হচ্ছেন মূল আধারটা। তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি না করলে আমরা হয়তো ঠাকুর রামকৃষ্ণকে পেতাম না, ঠাকুর রামকৃষ্ণকে না পেলে আমরা বিবেকানন্দকেও পেতাম কিনা সন্দেহ। একটা জিনিস জানতে ইচ্ছা করছে, মানে লেখালেখির শুরুতে মানে শুধু কি লিখবো বলেই লেখায় আসা, নাকি এইরকম কোনো একটা বিশেষ মানসিকতা যেটা আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবো, বা আমি কোনো একজনকে দেখে হয়তো বড় হচ্ছি, তার কোনো একটা আদর্শ আমার ভালো লাগছে, আমি নিজেকে সেই আদর্শে তৈরি করব, বা সেই আদর্শটা চাইবো আরও অনেকের মধ্যে সঞ্চারিত হোক, এইরকম কোনো ভাবনা কি কাজ করতো লেখার প্রথম? না, এই যেটা মাঝখানে একটা কথা বললি তুই, যে আমি যেটা লিখছি একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল না হয়ে টোটাল যে মাস আমার দেশের জনসাধারণ, তাদের মধ্যে অন্তত এই লেখাটা পৌঁছক, তারা পড়ুক, তারা জানুক। আমার রাসমণি, বিনোদিনী, এদের নিয়ে, বা রিসেন্টলি যেটা করেছি আমি ডিরোজিও, এদের নিয়ে আমার লেখার মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে লোকে জানুক এদের সম্বন্ধে, এরা আমার দেশের জন্য কি করেছে, আমার বাংলার জন্য কি করেছে, মূলত আমার বাংলার জন্য কি করেছে, সেটার জন্য আমার কিন্তু এই লেখাগুলো। রাসমণি সম্বন্ধে বলতে গেলে লোকে বলবে তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছেন, কিন্তু তিনি এই যে আমাদের আজকে মেটকাফে হল, আজকে কলকাতা মেডিকেল কলেজ, সব কিছু তৈরির পিছনে তার অবদান। আইরিটোলা ঘাট, নিমতলা শ্মশান ঘাট, বাবুঘাটটার নামই তো ছিল বাবু রাজচন্দ্র দাস ঘাট, মানে ওনার স্বামীর নাম রাজচন্দ্র দাস। তো সেটা থেকে বাবুঘাটে চলে এসেছে। জানবাজারের প্রাসাদ থেকে বাবুঘাট পর্যন্ত, আগে আকাশবাণী ভবনের সামনে দিয়ে, যেটা ওই রানী রাসমণি অ্যাভিনিউ বলে যে জায়গাটা, এখন সব বিভিন্ন সভা সমিতি হয় সব, ওই টোটাল রাস্তাটা কিন্তু ওনার নিজস্ব প্রপার্টি ছিল, ওই টোটাল রাস্তাটা। একবার ওনার বাড়ি থেকে গঙ্গার ঘাটে দুর্গাপুজোর সময় শোভাযাত্রা আসছিল ওই নবপত্রিকা স্নান করানোর জন্য, ঢাক ঢোল বাজিয়ে আসছে ভোরবেলায়, তো সাহেবদের ঘুম ভেঙে গেছে। ওই সময় সেনা ছাউনি ছিল ধর্মতলায়, ঘুম ভেঙে গেছে। তো একজন মানে কর্নেল টাইপের লোক, তিনি
এসে বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে গেছেন, আমি যেতে দেবো না। সবাই থমকে দাঁড়িয়ে গেছে। তখন রানী রাসমণির কাছে খবর পাঠিয়েছে মথুর। রাসমণি বলেছেন যে শোভাযাত্রা থামবে না, প্রয়োজন হলে তোমরা আরও পাইক বরকন্দাজ নিয়ে যাও, আমার এখান থেকে বন্দুক নিয়ে যাও। যে শোভাযাত্রা থামলো না, গেল বাবুঘাটে গিয়ে ফিরে এলো। কিন্তু ওই সাহেব তার অপমানিত বোধ করেছেন, তিনি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ওনার নামে কমপ্লেন করলেন। কমপ্লেন করে ম্যাজিস্ট্রেটও তাকে ফাইন করে দিলেন। রাসমণি করলেন কি, পুরো রাস্তাটা তার কাগজ ছিল তার কাছে, ওটা তার পার্সোনাল প্রপার্টি বলে, পুরো রাস্তাটা গরান কাঠ পুঁতে আর কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছিলেন, যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত। পুরো ধর্মতলা ক্লোজ করে দিয়েছিলেন উনি। তো ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন একজন অব্রাহ্মণ বিধবা মহিলা। এটা বারবার জোর দিচ্ছি আমি, কারণ তখন অব্রাহ্মণ বিধবা মহিলাদের অচ্ছুত করে রেখে দেওয়া হতো, মানে সমাজেই তাদের স্থান ছিল না আর কি। একদম মানে সেই অবস্থায় একটা বাড়ন্ত শক্তি যে ক্রমশ বাড়ছে তখন ভারতে সেই সময়ে, তার বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো যায়, এটা বোধহয় তিনি দেখিয়েছিলেন। এবং আমি একজনকে, যিনি বহু দিন ধরে রাসমণিকে নিয়ে চর্চা করেছেন, ডক্টর শিশুতোষ সামন্ত, আমি তাকে গিয়ে বলেছিলাম যে আচ্ছা, আপনাকে যদি রাসমণি সম্বন্ধে একটা কথা জিজ্ঞাসা করা হয়, এখন একটা শব্দে আপনি রাসমণিকে ব্যাখ্যা করুন, কি বলবেন? তো উনি শুধু একটা কথা বলেছিলেন আমাকে, অদ্বিতীয়া। ও আর হবে না। আমি এই দীপেনবাবুর কথা বললাম, দীপেনবাবুকে বলেছিলাম যে আপনাদের যে এই যে ডায়নাস্টি, এর মধ্যে রাসমণির মতো আর কেউ হয়েছে? বললো নখের যোগ্য কেউ হয়। বুড়ো খুব স্টেট কার্ড কথা বলেন। তবে যে প্রসঙ্গে বলছিলাম, তো রাসমণি তো ঠিক আছে হলো, তারপরেতে ওই রাসমণি বিনোদিনী দুটো কাজ যখন চলছে, আমার দুটো বই পরপর 2 বছরে বেরিয়েছিল, যখন চলছে সেই সময়তে আমার স্ত্রী একদিন অসুস্থ হয়, তাকে আমার রেলের হসপিটাল থেকে এমআরআই করানোর জন্য একটা স্ক্যান সেন্টারে রেফার করে দেওয়া হয়। সেখানে গেলাম, ডাক্তারবাবু তখনও আসেননি, কিন্তু বিল্ডিংটা দেখে আমার কিরকম একটা, মানে ভেতরে ভেতরে কিছু একটা জাগলো, ভেতরে ভেতরে চললো একটা, যে এটা নিশ্চয়ই কোনো পুরনো বিল্ডিং, এইরকম গথিক স্টাইলের বিল্ডিং, এ তো এখনকার নয়, এর বহু পুরনো নিশ্চয়ই হবে, এর পিছনে কোনো ইতিহাস আছে। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোথাও কোনো যদি ফলক টলক দেখতে পাই, যাকে পাচ্ছি জিজ্ঞাসা করছি, তারা তো আমাকে ভিন্ন গ্রহের মানুষ ভাবছে, যে কি এখানের মধ্যে কি খুঁজতে এসছে, মানে এরকম সচরাচর দেখা যায় না। আমি এবার বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে এজিসি বোস রোডে, ওটা আগে ওটা যেটা নাম ছিল লোয়ার সার্কুলার রোড, ওই এজিসি বোস রোডে আমি দাঁড়িয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি যে কোথাও কিছু লেখা আছে কিনা। হঠাৎ দেখি দুদিকে দুটো যে গেটের পিলার উপরের দিকটা ভেঙে গেছে, ওইখানে একটা ছোট্ট ফলক লাগানো আছে, কিন্তু তার উপরে অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলাম। তো পাশেই একটা চা গুমটিতে একটা ছেলে ছিল, সে এসে বললো কিছু এটা পড়বেন? আমি বললাম হ্যাঁ। তারা বলে সে ওই লতা পাতাগুলোকে ছিঁড়ে দিল, একটা ডাস্টার নিয়ে সে মুছে দিল। ওই লেখাটা দেখে আমার গায়ের লোম খারাপ হয়ে গেল। ওখানে লেখা আছে যে 19 শতকের মহত্তম শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এই বাড়িতে আমৃত্যু বসবাস করেছে। সেই বাড়িটা এরকম দুর্দশা, সেই বাড়িটা এখন একটা হসপিটাল, সে একটা স্ক্যান সেন্টার সেখানে রয়েছে, একটা নার্সিংহোম সেখানে রয়েছে। তো আমার তো মাথায় ঢুকে গেল, তো ডিরোজিও মানে আমরা কি পড়েছি ইতিহাসে, শুধু একটা ছবি, আবক্ষ মূর্তি, একটা তলায় লেখা আছে ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা। আবার রিপিট করছে, ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা, এই কথাটা লেখা আছে। মাথায় ঢুকে গেল, বাড়িতে এসে বললাম। তো আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমাকে সেবার আমার জন্মদিনে আমাকে ওই ডিরোজিওকে নিয়ে 2-3টে বই কলেজ স্ট্রিট ঘুরে কিনে এনে আমাকে দিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তখন তো রাসমণি আর বিনোদিনীকে নিয়ে মেতেছিলাম, ওটা পড়া হয়নি বা লেখা শুরু করা হয়নি। লেখা শুরু করলাম এই লাস্ট, মানে আমি চাকরি থেকে ভিআর নিলাম তো 2020-তে, তারপরে 2021 থেকে আমি পড়া শুরু করলাম। এবং তখন পড়তে গিয়ে আমার যেটা চারিদিকে পড়ে যেটা প্রথম মনে হলো যে আরে এ তো, মানে সত্যি কথা বলতে কি ডিরোজিওকে তো আমরা কিছু জানিই না। ডিরোজিও, এখানে একটা কথা বলি, ধরো আমরা কাকে ভালোবাসবো, কাকে মেনে চলবো, এটা না আমরা বিশেষ করে আমাদের এই বর্তমান সমাজে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা দেখি যে একটা মতবাদ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা দেখতে পাই সবার মধ্যে। মানে সেটা সমাজের কিছু অংশ তৈরি করে দিক, কোনো রাজনৈতিক দল তৈরি করে দিক, যে কাউকে খারাপ বললে আমাকেও খারাপ বলতে হবে, কাউকে ভালো বললে আমাকেও ভালো বলতে হবে। তো এই জায়গা থেকে আমরা যদি ভারতীয় ইতিহাসে ডিরোজিওকে দেখি, তো ডিরোজিও একটু অচ্ছুত হয়ে পড়ে আছে। মানে ডিরোজিও কেন পড়ে আছে, হ্যাঁ, এবার আমি প্রশ্নটা বলি আর কি,
তাহলে ধরো আমরা অন্য অনেককে মনীষী বলছি, সেই হিসেবে যে জাগরণের অগ্রদূত বলছি, কিন্তু সেই সম্মানটা আমরা সেভাবে ডিরোজিওকে দিই না। তো তোমার সাহসটা এলো কীভাবে যে আমি ডিরোজিওকে নিয়েই লিখবো? বলি আমি, তো ওইটা প্রথমে তো ডিরোজিওর সম্বন্ধে আগ্রহটা জাগলো আমার। তারপরে যত পড়তে লাগলাম, পড়তে পড়তে আমি দেখলাম যে আমরা যে বলি ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা, ইয়াং বেঙ্গল তো কোনো ইনস্টিটিউশন নয়, ইয়াং বেঙ্গল কোনো অর্গানাইজেশন নয়। ইয়াং বেঙ্গল কাদের বলা হতো? ইয়াং বেঙ্গল হচ্ছে যারা ডিরোজিওকে ফলো করতো, মানে ডিরোজিওর ফলোয়ার যারা, তাদের মধ্যে কারা আছে? দিগ্গজ লোকেরা সব, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়কে আমরা জানি, যিনি ওই আমাদের বর্ধমানের মহারানীকে, বিধবা মহারানী বসন্ত কুমারীকে যিনি বিয়ে করেছিলেন, সেদিক থেকে তিনি প্রথম বিধবা বিবাহ করেন, তিনি প্রথম অসবর্ণ বিবাহ করেন, তিনি প্রথম আইন অনুযায়ী বিবাহ করেন। তো এইসব লোক, সেই মানুষগুলো ডিরোজিওর ছাত্র ছিল। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মানে সব দিগ্গজ যারা পণ্ডিত, তারা সব ডিরোজিওর ছাত্র ছিল। এদের বলা হতো ইয়াং বেঙ্গল। কেউ কেউ ইয়াং ক্যালকাটা বলতো, কেউ কেউ বলতো ডিরোজিয়ান্স। তাহলে এদের আমি খুব বেশি হলেও বলতে পারি যে ডিরোজিওকে বলতে পারি যে ইয়াং বেঙ্গলের প্রবর্তক, প্রতিষ্ঠাতা কি বলতে পারি। তো এটা প্রথমেই আমার মনে হয়েছিল। তারপরে তো আরও অনেক কিছু জানলাম, এবং যেটা সবচেয়ে জোর দিয়ে বলার যে প্রসঙ্গটা রাসমণিকে নিয়ে আমি বলেছিলাম, সেই কথাটা এখানেও বলি যে ডিরোজিও কিন্তু আমাদের স্বদেশ প্রেমের প্রথম কবিতাটা লিখেছিলেন, ইংরেজিতে লিখেছিলেন। কিন্তু যখন আমাদের মনে এই বোধটা জাগ্রত হয়নি, আমি কোন সময়ের কথা বলছি, 1827, 1828 এই সময়কার কথা বলছি, মানে মহাবিদ্রোহের আগের সময়, যখন আমাদের মনে এই বোধটা জাগ্রতই হয়নি যে আমরা পরাধীন, সেই সময় উনি স্বদেশ প্রেমের কবিতা লিখেছিলেন। পরাধীন এবং আমরা যে মানে একটা দেশের অংশ, আমরা যে গোটাটা মিলে একটা জাতি, এই বোধটাও তখন বোধহয় ছিল না। সব বিভিন্ন প্রদেশে একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবধারা প্রচলিত ছিল। এবং আরো বড় কথা কি, তখন লোকের মধ্যে এই মানে পার্থক্যটা তৈরি হয়নি যে মোগলরা কি ছিল। মোগলরা কিন্তু আমাদের দেশে ঔপনিবেশিকতাকে নিয়ে আসেনি, তারা আমাদের দেশে এসে আমাদের দেশটাকে শাসন করেছিল, অর্থাৎ আমাদের ভারতবাসীর মতো হয়ে গিয়ে দেশটাকে শাসন করেছিল। ব্রিটিশ কিন্তু তা নয়, ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমটাকে নিয়ে এসেছিল। তারা থাকতো বিদেশে, মানে তাদের সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেশনও থাকতো বিদেশে, তারা ওখান থেকে এখানে শাসন করতো। এই দুটোর পার্থক্য কিন্তু তখন মানুষ বুঝে উঠতে পারেনি। তাই ডিরোজিওকে যে প্রশ্নটা করলি, যে ডিরোজিওকে নিয়ে হঠাৎ মনে হলো কেন, বা ডিরোজিওকে সেই অর্থে আমরা কেন অচ্যুত করে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে রামমোহন যে কাজটা করেছিলেন, ডিরোজিও কিন্তু সেই কাজটাই করেছিলেন। রামমোহন সমাজ সংস্কারটা করতে চেয়েছিলেন, যেটা অন্ধবিশ্বাস, কুবিশ্বাস, সেগুলোকে উনি দূর করতে চেয়েছিলেন। ডিরোজিও কিন্তু তাই চেয়েছিলেন। পার্থক্যটা কোথায় তাহলে? না, রামমোহন সময়টা বেশি পেয়েছিলেন, আর ডিরোজিও পেয়েছিলেন তার জীবন ছিল মাত্র 22 বছর 8 মাস 8 দিনে। আর ওই কম বয়সে তার পরিণতি, মানে এরকম একটা পরিণতি হয়ে গেল, তিনি সময় পেলেন না। দ্বিতীয় কথা হচ্ছে ম্যাচুরিটির দিকটাও তো মানতে হবে। ওই বয়সের একটা ছিল, মানে উনি হঠাৎ করে একটা ঝড় তুলে দিয়েছিলেন, অনেকের পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। এবং তৎকালীন মানে ধর্মান্ধ সমাজ, আমি শুধুমাত্র হিন্দু সমাজের কথা বলছি না, সব সমাজ, ওনারা তো মানে ওনার শিষ্যরা তো মানে চার্চে গিয়ে যারা পাদ্রীরা, যারা মানে পড়তেন, যারা বই পড়তেন, যারা ধর্মগ্রন্থ পড়তেন, তাদের উচ্চারণে ভুল ধরতেন, যে এই উচ্চারণটা ভুল হয়েছে, এটা এই হবে বলে ভুল ধরতেন, মানে সেটা তাদের পক্ষেও মানা সম্ভব ছিল না। এবং তারা খ্রিস্টানদেরও যারা মানে কি বলবো, মানে ধর্মগুরু টাইপের আছে, তাদেরও কিন্তু প্রতিবাদ করতো, তাদের যে ধর্মান্ধতা সেগুলো প্রতিবাদ করতো। তার মানে তারা শুধুমাত্র হিন্দু ধর্মেরই তারা প্রতিবাদ করেছিল তা কিন্তু নয়, তবে হয়তো হিন্দু ধর্মের বেশি করেছিল। কারণটা কি, তারা যে সমাজে রয়েছে সেটা তো বেশিরভাগটাই হচ্ছে হিন্দু সমাজ। ন্যাচারালি সেখানকার যে কুসংস্কারগুলো, অন্ধবিশ্বাসগুলো, সেগুলো তাদের কাছে বেশি করে ধরা দিয়েছে, তাই তারা সেগুলো প্রতিবাদটা বেশি করে। আচ্ছা, এবার একটা প্রশ্নে আসি, কোন কোন লেখক, কবি, সাহিত্যিক হোক বা গল্পকার, মানে কোন কোন লেখক আর কি, প্রাচীন হোক বা নবীন হোক, বর্তমানকালের, মানে তোমার ভালো লাগে? আমি কিন্তু অ্যাকচুয়ালি লেখালেখির প্রতি আমার যে ভালোবাসা, সেটা শুরু হয়েছে কিন্তু সত্যি একদম প্রথমে বলেছি কবিতা লিখতে শুরু করেছিলাম আমি, সেটা আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে নয়। দুজনের লেখা পড়ে আমি প্রথম কবিতাকে ভালোবেসেছিলাম। একটা হচ্ছে নজরুল ইসলাম, আর 2 নম্বর হচ্ছে জীবনানন্দ দাশ। এই দুজন, এমনকি সত্যি বলছি এখনো পর্যন্ত আমার সুকান্তর কিছু কিছু কবিতাকে আমার
ঠিক কি বলবো, আমার মনে হয় খুব যে একটা মানে কম বুদ্ধির অপরিণত মস্তিষ্কের প্রভাব রয়েছে তার মধ্যে। সুকান্তের কিছু কিছু, আবার কিছু কিছু কবিতা মনে হয় যে বাবরে তো অগ্নিস্ফুলিঙ্গ। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথকে বললেই যখন রবীন্দ্রনাথের সেভাবে হয়তো কি বলবো, মানে তবু জানতে ইচ্ছা করছে যে রবীন্দ্রনাথের যে সৃষ্টি, যে সাহিত্য সৃজন আর কি, সেইটা তার মধ্যে কোনটা তোমার কাছে ভালো লাগে বা তোমার মনে হয় যে এটা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব? সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার ব্যাপ্তি, তার সাহিত্যের ব্যাপ্তি, যেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা পল অনুপলে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায়। তার লেখা, তার কবিতা, তার গল্প যাই পড়ি না কেন, তার গান প্রত্যেকটা যেন উনি যেন ওই সময়টার কথা চিন্তা করেই লিখে গেছেন। এই যে ব্যাপ্তিটা, এইটা মানে আমাকে খুবই অবাক করে। আমার একটা কথা মনে পড়ছে, বলি আমি। তখন অভিযান গোষ্ঠীর সভাপতি ছিলেন বারিদবরণ ঘোষ, ডক্টর বারিদবরণ ঘোষ। তো বারিদদা একটা কথা বলেছিলেন, রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়া যায়, রবীন্দ্রনাথের সমকক্ষ হওয়া যায় না। তো আমি না বাড়িতে গিয়ে দুদিন ধরে ভেবেছিলাম যে এটা কীরকম কথা, তাকে যদি ছাড়িয়েই চলে যাওয়া হবে তাহলে সমকক্ষ হতে পারবো না। পরে একবার বাড়িতে গেছি, বাড়িতে আপনি বলেছিলেন এই কথাটা কেন? তো উনি বলেছিলেন যে বলেছিলাম এই কারণে যে তাকে ছাড়িয়ে চলে যেতে, যে কোনো একটা আসপেক্টে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে চলে যেতে পারো, তার চেয়ে বেশি কবিতা লিখতে পারো, তার চেয়ে বেশি গল্প লিখতে পারো, তার চেয়ে বেশি গান লিখতে পারো, কিন্তু টোটাল রবীন্দ্রনাথের সমকক্ষ হওয়া কারোর পক্ষেই সম্ভব। এবং তার লেখার মধ্যে যে উপলব্ধিটা ভরা আছে সেইটা বোধহয় আমাদের কারোর পক্ষেই ছোঁয়াটা সম্ভব নয়। আচ্ছা, এবার বলি, এখন পর্যন্ত তোমার কটা বই প্রকাশ পেয়েছে? বই 8টা বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে, 9ম বই প্রকাশিত হতে চলেছে। নামটা কি জানতে পারে আমাদের দর্শকরা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এর আগের যে বইটা সেটা দেখাই একবার। এটা হচ্ছে আমার জাস্ট এর আগে যে বইটা বেরিয়েছে, ডিরোজিওকে নিয়ে যে বই, মশালের নাম ডিরোজিও, এটা। এবং এটা মানে আমি নিজে লিখেছি, নিজে প্রশংসা করাটা উচিত নয়, তবে আমি বলবো যে ডিরোজিও সম্বন্ধে এবং ডিরোজিয়ান যারা, তাদের সম্বন্ধে সব কিছু এই বইটা থেকে জানতে পারা যাবে। মানে ওই সময়টাকে পাওয়া যাবে এই বইটার, একদম সময়টাকে পাওয়া যাবে, ডিরোজিয়ানদের পাওয়া যাবে, ডিরোজিওকে পাওয়া যাবে। আর এরপরে যে বইটা আমার এখন বেরোতে চলেছে সেটা একটু অন্য ধরনের বই। আমাদের দেশে বা পৃথিবীতে রেল যখন চালু হয়েছিল, তারপর থেকে রেলকে নিয়ে অনেক রকমের মজার মজার গল্প, কিছু সিরিয়াস গল্প, সিরিয়াস ঘটনা ঘটে গেছে বা গল্প ছড়িয়ে রয়েছে। সেইগুলোকে নিয়ে এক জায়গাতে করে যে একটা বই বেরোতে চলেছে। বা আমার জীবনেও, দীর্ঘ 40 বছর আমি রেলে চাকরি করেছি, আমার জীবনেও অনেক মজার মজার ঘটনা ঘটেছে বা সিরিয়াস ঘটনা ঘটেছে। সেইগুলোকে নিয়ে একটা বইটার নাম হচ্ছে রেল যখন গল্প বলে, মানে রেল যখন নিজেই গল্পগুলো বলে আর কি, সেটা নিয়ে লেখা। এটা দুটো পার্ট থাকবে। একটা পার্টে রেলের ইতিহাস, রেল কিভাবে আমাদের দেশে এলো, ভারতবর্ষে কিভাবে বাংলায় এলো, তারপরে সেটা কিভাবে তারপর বিস্তার লাভ করলো, ওটা একটা পার্ট। আর পরের পার্টটা হচ্ছে বিভিন্ন রেলকে নিয়ে গল্প, তাদের আমাদের ভারতবর্ষের যারা সুকৃতিরা আছেন, মানে যারা মনীষী আছেন, তাদের জীবনের সাথে রেল কিরমভাবে জড়িয়ে ছিল বা রেলকে নিয়ে যেসব গল্পগুলো আছে সেসব নিয়ে একটা পার্ট। আচ্ছা, আমি তোমাকে একবার বলবো তোমার ওই বইটাও একবার দর্শকদের দেখাতে, প্রচ্ছদটা ওই রানী রাসমণিকে নিয়ে, যেটা এটা হচ্ছে রানী রাসমণিকে নিয়ে বই। আচ্ছা, এবার আসি একদম ভিন্ন প্রসঙ্গে। এতক্ষণ একরকম আলোচনায় ছিলাম আমরা, বর্তমানে একটা খুবই একটা অন্ধকারময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এখানে আমি আমার বিশেষ মতকে যদি রাখতে, আমি বলবো এটা আমি শুধু রাজ্যের প্রেক্ষিতে বলছি না, একবারেই না। যারা নিয়মিত একটা চর্চার মধ্যে থাকে, সেটা সাহিত্য চর্চা হোক, রাজনৈতিক চর্চা হোক বা যে কোনো ধরনের বৌদ্ধিক চর্চা হোক, প্রত্যেকেই এটা মানবে যে আমরা হয়তো রাজ্যে বাস করছি, এই রাজ্যে বা এই দেশে বাস করছি, আমরা হয়তো সেখানকার কথা বলতে পারি, কিন্তু সমস্যাটা আমার মনে হয় শুধু একটা রাজ্যগত নয় বা একটা দেশগত নয়। মানে বর্তমান সমাজে যে আমরা অন্ধকার দিকগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে, এটা আমার মনে হয় ব্যাপ্তি বিশাল, গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ নানা সমস্যায় আজকে জর্জরিত। তো এই প্রেক্ষিতে মানে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তোমার বক্তব্য কী? মানে তারা কিভাবে একটা রাস্তা পাবে, সেই রাস্তায় নিজেদেরকে গতিশীল রাখতে পারে? আমি আমার মতটা বলি। অ্যাকচুয়ালি এটা শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে আজকে
একটা প্রতিযোগিতা, ছোট্টবেলা থেকে একটা প্রতিযোগিতা, একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। কিন্তু আমরা কখনো এই চিন্তাটা করি না যে আমার ছেলেটা যদি ভালো, যেমন ভালো থাকবে, আমার পাশের বাড়ির যে ছেলেটা সেও সেরকমই ভালো থাকুক, বা আমার বাঁ পাশের যে বাড়ির ছেলেটা আছে সেও সেরকম, বা মেয়েটা আছে সেও সেরকমভাবে ভালো থাকুক। এই যে বোধটা, অর্থাৎ সবাইকে নিয়ে ভালো থাকার যে বোধ, এই বোধটা কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমি ছোট্টবেলা থেকে কিন্তু আমার ছেলেকে কিভাবে তৈরি করছি, আমি তাকে টিফিন করে দিচ্ছি, যখন সে স্কুলে যাচ্ছে টিফিন করে দিচ্ছি, তাকে আমি বলছি বাবা কাউকে যেন দেবে না, নিজে খাবে, ওই যেন দাতব্য করে একে ওকে দিয়ে দিও না, তাহলে নিজের পেটটা খালি থাকবে, তার পড়াশোনা করতে পারবে না। স্কুল থেকে যে নোটটা পাবে সেই নোটটা যেন কাউকে দেবে না বাবা, তাহলে ও কিন্তু ফার্স্ট হয়ে যাবে, তুমি হতে পারবে না। তার মানে কি, আমরা ছোট্টবেলা থেকে তার মধ্যে স্বার্থপরতা ইনজেক্ট করে দিচ্ছি। আমরা তাকে স্বার্থপর হতে শেখাচ্ছি, আত্মকেন্দ্রিক হতে শেখাচ্ছি। তারপরে সেই যখন ফিল্ডে নামবে, তার কাছ থেকে কি করে আশা করবো যে সে অন্যের ভালো চাইবে? সেই মানে এর হতে পারে না কি বর্তমানে এই যে মানে অনুপরিবার একটা, একদম তাই। আমি এটা বলতে চাইছিলাম যে এই জিনিসটা হয়েছে, এটা আমি সম্পূর্ণভাবে বলছি না, আমার মত, অন্য কারোর সাথে মত নাও মিলতে পারে। আগেকার দিনে কি হতো, একান্নবর্তী পরিবার যখন ছিল, তখন মানুষ কি করতো না, সবাই মিলেমিশে থাকাটাকেই তারা মেনে নিত, এটাই আমার ভবিতব্য। আর এখন মেনে নিচ্ছে মানুষ কি, না আমার যেই আমার নিজস্ব একটা সংসার তৈরি হলো, আমি পুরো সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেলাম, আমি আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। একদমই তাই। আচ্ছা, আমরা কিছুদিন আগেই দেখলাম একটা বড় ঘটনা ঘটে গেছে রাজ্যে, এবং সেটা নিয়ে চারদিকে উত্তাল। তো এই প্রেক্ষিতে তোমার কি নতুন কোনো লেখা আছে? লিখেছি আমি কয়েকটা কবিতা, শোনাও না যদি কাছে থাকে। আমি প্রথমেই বলি, এই ঘটনাটা ঘটে যাবার পর আমার নিজেকে পুরুষ হিসেবে আমি খুব লজ্জা পেয়েছিলাম, যে পুরুষ হিসেবে কি আমাদের এইরকম একটা নোংরামি করার অধিকার কেউ দিয়েছে? আমার খুব লজ্জা লেগেছিল নিজেকে পরিচয় দিতে যে আমি একজন পুরুষ। এবং যে ঘটনা ঘটেছে তার নির্মমতা, তার নিষ্ঠুরতা, এটা নিয়ে তো বলার কিছু নেই, এটা সবাই জানে, সবাই দেখছে। এবং সবচেয়ে বড় কথা, ঘটনাটা ঘটেছে কোথায়, যে জায়গাটাকে সবাই সেফ বলে মনে করে, ওয়ার্কিং প্লেসে ঘটেছে। তো ন্যাচারালি এরকম একটা জায়গাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে দুর্ভাগ্যজনকভাবে। তো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিচারাধীন বিষয়। সে ঘটনা, সে বিচার ভার বা কী হবে না হবে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু আমার নিজের যে প্রথম ভাবটা মনের মধ্যে এসেছিল, সেটা হচ্ছে পুরুষ হিসাবে নিজের পরিচয় দিতে আমার লজ্জা হয়েছিল। তো সেটা নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে পুরুষ জাতক, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম। কেমন করে মুখ যে দেখাই, কেমন করে বাঁচি, সমাজে তো গর্ব করে পুরুষ বলেই বাঁচি। এটাই যদি পৌরুষ হয়, ধিক্কার দিই পৌরুষে। বদলে দেবার শপথ কেন রাখছি না কো পুষে। ঘৃণা জাগে, লজ্জা জাগে নিজের ওপর বেশি, এমনতর নিধন যজ্ঞে ফোলাচ্ছি বেশ বেশি। ক্ষমা করিস মারে আমার, আমিও তো ঘাতক। এই পৃথিবী ঘৃণ্য কীটের, আমি পুরুষ জাতক। না, খুব সুন্দর। এবং এখানে দেখো, যেটা তুমি বলতে চাইছো যে পুরুষ হিসেবে লজ্জা লাগে, এই বোধটা যদি প্রত্যেক পুরুষের থাকতো, আমার মনে হয় এই ধরনের অন্যায়গুলো করতো না। এবং একটা জিনিস আন্দোলনে দেখবে একটা ভাব উঠে আসছে এরকম যে মেয়েরাই সব করবে, রাত দখল করবে, ইত্যাদি ইত্যাদি। এখানেও আমার মনে হয় আবার ব্যাপারটা এক পেশে হয়ে যাচ্ছে। আবার বলতে গেলে সেই একটাই কথা বলতে হয়, নজরুল অনেক আগে বলে গেছে। একদম তাই। মানে আমরা কিন্তু কোনোটাকেই সমানভাবে দেখতে পাচ্ছি না। মানে পুরুষ যদি নারীর ওপর অত্যাচার করে, সে তার পৌরুষত্ব জাহির করে, সেটা যেমন অন্যায়, বিপরীত দিকে তার প্রতিবাদ করতে গিয়েও কিন্তু আর একটা অন্যায় জন্ম দিচ্ছে। আমরা হয়তো জেনে বুঝে খুব সচেতন ভাবে যে আমরা পুরুষ ছাড়া সব করবো, তার মানে সেটাও তো এক ধরনের। আমি ঠিক এটাকে অন্যায় বলছি না। কারণ হচ্ছে যে এটা যেটা ঘটনাটা ঘটছে এখন, যেহেতু মেয়েদের উপরে এই ঘটনাটা ঘটেছে, তার জন্য মেয়েরা হয়তো একটু বেশি করে তারা এক্সাইটেড হয়ে গেছে, তারা বেশি করে পথে বেরোচ্ছে। তবে পুরুষরা বেরোচ্ছে না তা নয়, সেইটাই। মানে যে মহিলাটা বেরোচ্ছে সে তো একজন পুরুষের সমর্থনে বা সাপোর্ট পেয়ে বেরোচ্ছে, বা তার সহযোগিতা
বা এমনি পুরুষরাও কারো সাপোর্ট না করার জন্য এমনিও পুরুষরা রাস্তায় বেরোচ্ছে, হ্যাঁ অনেকেই অনেক পুরুষ লেখালেখি করছে, সবার তো উদ্দেশ্য একটাই। সভা সমিতি করছে, তাদেরকে সমর্থন জানাচ্ছে। ওই তো বলছি সবার তো উদ্দেশ্য একটাই যে যেন বিচার হয়, বিচার হয় এবং ঘটনাগুলো যাতে কমে, একবারে যাতে বন্ধ হয়। এক্স্যাক্টলি। এবং সেখানে আমি কাউকে দোষারোপ করে দিলাম আমি সর্বে এই ভাবটাও আমার মনে হয় আরেক রকমের কি বলবো গোঁড়ামির জন্ম দেবে আর কি। এরকম করাটা উচিত নয়। আমার মত হচ্ছে যে যেটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন পৃথিবীতে কোথাও আর না ঘটে, এবং এরকম কিছু ব্যবস্থা এবং ঘটলে আমরা যেন অপরাধীকে অপরাধীই বলতে পারি, আমরা যেন তার রং, জাতি, ধর্ম, বর্ণ এইসব বৈষম্যগুলোকে সামনে টেনে না নিয়ে, একদম তাই, তাহলেই ব্যাপারটা ঠিক হবে। আচ্ছা, দীর্ঘদিন ধরে তুমি লেখালেখি করছো, মানে দীর্ঘদিন বর্ধমানে ছিলে, কিছুদিন আসানসোলে কাটিয়েছো চাকরি সূত্রে, কিছুদিন কলকাতায় ছিলে, তবে তোমার সাহিত্যের যে পরিসরটা সেটা বর্ধমান কেন্দ্রিক আমি যতটুকু জানি। তো বর্তমানে লিখছে এমন কাকে কাকে খুব ভালো লাগে তোমার? বর্তমানে যদি শুধু কবিতার কথা বলা হয় তাহলে আমি চিরকালই যার লেখা আমি খুব পছন্দ করি তিনি হচ্ছেন দেবেশ ঠাকুর। প্রথম থেকে আজ পর্যন্ত তিনি যেগুলো লেখেন আমার প্রত্যেকটি লেখা ভালো লাগে। ইদানিংকালে যারা কয়েকজন যারা লিখছেন বা মানে কবিতা বলো, প্রবন্ধ বলো, যারা লিখছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলতে পারি। তার মধ্যে একটি ছেলে, আমি তাকে পাগল বলে রাখি। সে যেমন লেখে, যেমন অ্যানালিসিস করে, যেরকম গান গায়, সে মানব বন্দ্যোপাধ্যায়। আমার খুব ভালো লাগে, ওর লেখা খুব ভালো লাগে। এছাড়া আছে, আমি মানে যার যখন লেখা পাই তার তখনই লেখা পড়ি। আর একটা দ্বিতীয় কথা, আর একজনের কথা বলি, সুকান্ত। তাকে আমি একটা সময়তে সে যখন কবিতা লিখতো আমি বলি তার কথা, তাকে আমি বাচ্চা কবি বলতাম। আর সে তখন খুব ছোট্ট সুকান্ত আমাদের কাছে আসতো, একটা করে চিরকুটে লিখতো, লিখে দেখাতো, নিখিলটা দেখো কবিতাটা কেমন হয়েছে। তো এখন তার কবিতা সে যেভাবে সেগুলোকে লেখে বেশ ভালো লাগে আমার, আমি সত্যি বলছি বেশ ভালো লাগে। আর একজনের কথা বলি, সে এখন এখান থেকে চলে গেছে একটু দূরে, তার হাজব্যান্ড পুলিশে চাকরি করে বলে দূরে চলে গেছে। একটি মেয়ে, সেও কিন্তু কবিতা খুব ভালো লিখতো, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তো সেই সময়। অরিজিনালি বর্ধমানের মেয়ে নয় যদিও, তার নাম হচ্ছে প্রমিতা পাল। তার লেখাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আছে এই মুহূর্তে হয়তো সবার নাম বলতে পারছি না, কিন্তু অনেকেরই যারই লেখা, আমি কিন্তু ওই ছোট পত্রিকা হোক বড় পত্রিকা হোক যাই হোক আমি তাতে সবার লেখা পড়ি, প্রত্যেকে। এটা তো দরকার, মানে অন্তত যে কাজটার সঙ্গে যুক্ত সেই কাজে যারা অন্যরা যুক্ত আছে সেই কাজগুলো দেখা, শোনা, পড়া আমার মনে হয় প্রত্যেকের দরকার। আচ্ছা, আর একজনের কথা বলি, আর একজনের কথা, তার কবিতা নয়, তার প্রবন্ধ, একজন নয় সরি তিনজনের প্রবন্ধ আমার খুব পড়তে ভালো লাগে। এক নম্বর হচ্ছে সঞ্জীব চক্রবর্তী, 2 নম্বর হচ্ছে আমাদের রঙ্গনকান্তি জানা, 3 নম্বর শ্যামসুন্দর বেরা। এদের দুজনের কিন্তু এই বর্ধমানের বা বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত জায়গার বিভিন্ন জিনিসগুলো ওনারা যেগুলো লেখেন আমার বেশ পড়তে ভালো লাগে। সঞ্জীবদা তো মানে সত্যি কথা প্রচণ্ড পড়াশোনা করেন, আমি কি পড়াশোনা করি, সঞ্জীবদার মতো অত পড়াশোনা আমি করি না। সর্বজিৎ জস্ট, সেও লেখালেখি করে, তার যে বিশেষ করে বর্ধমানের ঐতিহ্যের ওপরে তার যেসব লেখাগুলো সেগুলো বেশ ভালো লেখা, সেগুলো আমার ভালো লাগে। আচ্ছা নিখিলদা, অনেক কিছু শুনলাম, অনেক কিছু শোনালাম দর্শকদের জন্য। তোমাকে কাছে পেয়ে আমাদের খুব ভালো লাগলো, এতটা সময় দেওয়ার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আশা করি আবার কোনো একদিন দেখা হবে নতুন করে, হয়তো অন্য কারোর সঙ্গে, হয়তো তোমার সঙ্গে আবার কোনো একটা নতুন পর্বে দেখা হয়ে যেতে পারে। নিশ্চয়ই। নমস্কার, আপনাদের নমস্কার জানাই। আর আমারও বলে দিই, আমারও খুব ভালো লাগলো এই যে একদম খোলামেলা আলোচনা, যার মধ্যে কোনো ফর্মালিটি নেই, খোলামেলা আলোচনা। এই আলোচনায় আমাকে নিয়ে আসার জন্য আমি সত্যি কথা বলতে গিয়ে স্ট্রেট কাটকে ধন্যবাদ জানাই। এর কথা বললামই, সুকান্ত আমার খুব আদরের, অনেক ছোট্ট থেকে ওকে জানি, সুমন ছোট থেকে জানি, বা শান্তনু, সৌমেন যারা রয়েছে সবাইকেই জানি। সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চালনায় সুকান্ত প্রামাণিক। শেষ করছি আজকের অনুষ্ঠান।